আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে জঙ্গিবাদী উত্থান। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিরাজুল হক। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি, ভালো। আপনি? আমি ভালো আছি, যতটা ভালো থাকা যায়। বিদেশে বসে হুম। দেশের কথা চিন্তা করে তো মানসিকভাবে অনেক একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা সবাই আছি। সম্প্রতি বাংলাদেশে আমরা জানি যে দু একদিন আগের ঘটনা, জয় বাংলা স্লোগান লেখার জন্য দুজন তরুণকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং একের পর এক এ ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে 5 আগস্টের পর থেকে। এই যে মেরে ফেলা হচ্ছে, এই যে ব্রুটালি অত্যাচার করা হচ্ছে বা মানে একের পর এক চলছে, তো এই ব্যাপারে রাজনৈতিক দলের বাইরেও যে সাধারণ মানুষ আছে, যারা সাধারণ মানুষ বা স্বাধীনতার পক্ষের শক্তিগুলো, সিভিল সোসাইটি বলেন, সবাই সেরকম কোনো জোরালো প্রতিবাদ করছে না। এটা কেন? আমরা এত নির্জীব, নাকি ভয়, নাকি ওর কি হচ্ছে ওর হচ্ছে আমার কি, এই ধরনের কেন এই নির্জীবতা, কেন কোনো প্রতিবাদ নেই? আপনার মূল্যায়নটা কি এই ব্যাপারে? ধন্যবাদ শায়লা। এই ব্যাপারটা আহ, দৃষ্টিতে আমাদের লেগেছে যে দুটি মানব সন্তান, দুটি তরুণ, দুটি আওয়ামী লীগের লোক স্বাধীনতার পক্ষকে সাপোর্ট করে তারা দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগানটি আহ, লিখেছিল। অপরাধ তাদের এই, কারণ জয় বাংলা স্লোগানটি যাদের লাগে, কারণ একদিন আমরা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। জয় বাংলা স্লোগান দিয়ে আমরা সেদিন অমিত মানে তেজ পেতাম শরীরের ভিতরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটিই ছিল আমাদের স্লোগান। এই স্লোগানেই লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হতো, হাজারো মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হতো। সেই জয় বাংলা স্লোগানটি জাতীয় স্লোগান, এবং সেই স্লোগানটি লিখে এই দুটি ছেলে আক্রমণের শিকার হয়েছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সেই ধরনের প্রতিবাদ কেন হয় না স্বাধীনতা পক্ষের শক্তিগুলো? আপনি খেয়াল করবেন যে 75-এর 15ই আগস্টের পরে আমরা কিন্তু কিছুই বুঝতে পারিনি যে কেমন করে 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হলো। আমরা ছিলাম কিং কর্তব্য বিমূঢ়। আজকে বাংলাদেশে ঠিক তাই। একটা একটা সংগঠন 15 বছর, 16 বছরের কাছাকাছি একটি দেশকে আকাশ সমান উপরে উঠিয়ে ফেল, এবং একজন সব হারানো নন্দিনী একটি দেশকে কি পরিমাণ ভালোবেসেছিলেন, এবং সেই ভালোবাসায় কোনো খাত ছিল না। বঙ্গবন্ধু কন্যা যেভাবে ভালোবেসেছে দেশটাকে, সেখানে কোনো খাত ছিল না, কৃত্রিমতা ছিল না। সুতরাং সেই অবস্থা থেকে হঠাৎ করে এই দেশটায় জঙ্গিবাদ, বিশেষ করে ইসলামিক মিলিটেন্ট গ্রুপের এই যে আগমন, সারা বিশ্বের মানুষ এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। এবং আপনি বলেন যে প্রতিবাদ হচ্ছে না। প্রতিবাদ, একটা লোক প্রতিবাদ করতে গেলেই আপনি দেখছেন যে জয় বাংলা লিখতে গেলেই তাকে মেরে ফেলা হচ্ছে। একটা লোক প্রতিবাদ করতে গেলে তাকে মেরে ফেলবে না, এই নিশ্চয়তা তো নাই। সুতরাং ভয় না, কিন্তু আমরা বসে আছি বা ওরা বসে আছে, আমাদের সন্তানেরা, আমাদের আগামী দিনের মানুষগুলো, আগামী দিনের নেতাগুলো বসে আছে একটা নির্দেশের অপেক্ষায়। একটা নির্দেশ দিলে ওরা ঝাঁপায়া পড়বে। আর আপনি স্বাধীনতার পক্ষ শক্তিরা, তারাও অনেকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে যে কিভাবে এই আন্দোলনটা সামনে এগিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যক্ষ করছে যে কিভাবে তারা অত্যাচার করতেছে। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে এমন কোনো জায়গা নাই যে তারা সেখানে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানে অপমানিত, অপদস্থ এবং হত্যা করে চলছে। সুতরাং আমরা আমরা ভয় পাচ্ছি না, আমাদের ছেলেরা ভয় পাবে না, কারণ এরা বঙ্গবন্ধুর সৈনিক, এরা শেখ হাসিনার সৈনিক, এরা ভয় পাবে না। শুধু সময়ের অপেক্ষা মাত্র। অনেক ধন্যবাদ।
আম, 5ই অগস্টের পরের যে সরকার, ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখেছি তাদের কার্যকলাপে এটা তারা প্রমাণ করেছে একটি জঙ্গি মৌলবাদ দিয়ে পৃষ্ঠপোষক সরকার এরা। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু গত 15 বছরের উপরে ক্ষমতায় ছিল। এই যে 4.5 মাসে যে জঙ্গি অ্যাক্টিভিটিস বা জঙ্গিবাদী উত্থান দেখা গেল, এটা তো মানে এখানে তো এই উত্থানটা তো একদিনে তৈরি হয়নি বা 4 মাসে হয়নি। এটা একটা দীর্ঘ মেয়াদি দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে সেটা আউটকাম হয়েছে। তো এটা আওয়ামী লীগ সরকার এত বছর ক্ষমতায় থাকার পরও উম, এরকম একটা শক্তি কিভাবে এত ডালাপালা মিলে এরকম শক্তিশালী হয়ে উঠলো? না, ধন্যবাদ লোপা এগেইন। ব্যাপারটা হচ্ছে যে ওরা প্ল্যান করেছে, এবং আপনি খেয়াল করবেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মারার জন্য কতবার তারা অ্যাটেম্প নিয়েছিল। 21 বার তারা অ্যাটেম্প নিয়েছিল, এবং একটি বারও তারা সাকসেস হতে পারেনি। কারণ বঙ্গবন্ধু কন্যার প্রতি আমি বলবো যে উপরওয়ালার একটি বিশেষ নিয়ামত রয়েছে, যার কারণে তাকে কোনো সময় এরা মারতে পারেনি। তো আমরা দেশ শাসন করেছি 15 বছর, 16 বছরের কাছাকাছি। তার আগেও আমরা 5 বছর দেশ শাসন করেছি, আওয়ামী লীগ দেশ শাসন করেছে। কিন্তু আওয়ামী লীগের ভুল থাকতে পারে, এবং সেটা সেন্ট্রাল নেতৃবৃন্দ স্বীকার করবে যে তাদের ভুল আছে কি নাই। যেন আমরা প্রান্তিক ক্ষমতা দিয়ে এগুলি বলতে পারবো না যে আমাদের ভুল হয়নি। আমরা অবশ্যই বলতে পারবো যে সামহায়ার হয়তো কারো অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ভুল থাকতে পারে, হয়তো বা কোনো গ্রুপকে, যারা এই যে যে জঙ্গিবাদীরা বিভিন্ন প্ল্যান করেছে, এবং এই জঙ্গিবাদীরা যে বঙ্গবন্ধু কন্যার শাসন ক্ষমতা থেকে তাকে যে সরিয়ে ফেলবে, সেটাও তারা মেটিকুলাসলি ডিজাইন করেছে। কিন্তু সেটা আমরা ধরতে পারিনি কেন? এখন আম, এটা হচ্ছে যে চোখে হয়তো অনেক কিছু দেখা যায় না, এই দৃষ্টির সীমানার বাইরেও কিছু থাকে। সেটিতে তো আমাদের চোখ যাবে না, এবং চোখ যাচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সেটি শুধু আমাদের দেশের যে সমস্ত বাহিনী ছিল বা আছে, তারা সেই রিপোর্টগুলো নেত্রীকে দিয়েছে কিনা, বা নেত্রী সেটা অ্যানালিসিস করছে কিনা, বা সেই ব্যাপারে তিনি পদক্ষেপ নিছে কিনা, এটা ঠিক আমরা বাইরের থেকে আমাদের বলাটাও কিন্তু ভীষণ কষ্টের। এবং আমরা ভীষণভাবে লজ্জিত যে এই যে যে এত বড় একটা প্ল্যান করে যারা ছাত্র, সাধারণ ছাত্রদেরকে সামনে এগিয়ে দেওয়া হলো। টোটাল আওয়ামী লীগের 60% ছেলেপেলেরা এই 5 তারিখের আগস্ট, জুলাই আগস্টের এই যে যে তথাকথিত আন্দোলন, কোটা আন্দোলন, সেই আন্দোলনকে আমার ছেলেরাই আমার দেখছি যে প্রোফাইল লাল করে ওদেরকে সাপোর্ট করতেছে। সুতরাং আমরা কেন বুঝাতে ব্যর্থ হলাম যে এইটা মূলত আন্দোলন না, এটা সরকার আগেই স্বীকার করে নিয়েছে। সুতরাং সেই জিনিসটাকে বাড়তে দেওয়া হলো কেন, এবং সেই জিনিসটাকে বেড়ে বেড়ে আজকে সরকার ক্ষমতায় থেকে হটে গেল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কারা ক্ষমতায় আসলো। অনেকে বলতেছে যে অমুকে ক্ষমতা আসে, আমি বলছি না, অমুক ক্ষমতায় আসেনি, তারা লুট করেছে, লুট করে যাচ্ছে। সুতরাং তারা কিন্তু ক্ষমতায় আসেনি। যারা ক্ষমতায় টেমস নদীর পাড় থেকে জোরে চিৎকার দিত, টেক ব্যাক বাংলাদেশ, এখন চিৎকারটা দিচ্ছেন না কেন? তা আমরা আমরা লক্ষ্য করলাম যে ওরা তো ক্ষমতার থেকে কয়েক হাজার মাইল দূরে, এখন আবার তারা বলতেছে এই নির্বাচন দেন, নির্বাচন। উনি তো নির্বাচন দেবে না রে বাবা। আপনি জোরে চিল্লায় বলেন আর না চিল্লায় বলেন, শান্তভাবে বলেন, অভিনয় করেন, ইউনূস সরকার নির্বাচন দেবে না। সুতরাং এই যে যে ভয়ঙ্কর মৌলবাদী উন্মাদনা শুরু হয়ে গেছে, অবশ্যই উন্মাদনা শুরু হয়ে গেছে। উন্মাদনা আপনি দেখছেন যে চারিদিকে কি চলছে। মুসলমান মুসলমানরে পিটাইয়া মেরা ফেলাইতেছে, মৌলবাদী মৌলবাদীরে পিটাইয়া মেরা ফেলাইতেছে। অর্থাৎ দেশে যে কোনো আইন আছে এটা অনুধাবিত হচ্ছে না, দেশে যে কোনো বিচার আছে এটা অনুধাবিত হচ্ছে না। মানে প্রত্যেকটা জায়গায় একটা অরাজকতা এবং একটি উন্মাদনা, এবং ধর্মীয় উন্মাদনার একটা শক্তি লাফিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। এবং
এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। আমি মনে করি না যে শেখ হাসিনা হেরেছে, হেরেছে বাংলাদেশ, শেখ হাসিনা হারেনি। তো সুতরাং এই যে এই যে অবস্থাটা কেন হলো, সেটা আমি আপনাকে কিছুটা বলেছি যে আমাদের নির্বুদ্ধিতা, আমাদের অজ্ঞতা, এবং আমাদের কি বলবো যে আমরা যে মানে কি বলবো এইদিকে আমরা খুব একটা নজর দিতে পারিনি, এবং অথবা নজর এরকম না কি, দেওয়ার ফলে এই এই ব্যাপারটা হয়েছে। এরকম কি যে সঠিক মানুষটি সঠিক জায়গায়, এরকম তো কিছু আছে যে সঠিক মানুষজনকে সঠিক জায়গায় হয়তো বিগত সরকার বসাতে পারেননি বা বসাননি, যদি বসাতেন তাহলে হয়তো আহ, মানে যে আহ পাওয়ার মানে পজিশন এটা যেগুলোতে এটা থাকে। এটা আংশিক, আমার কাছে আংশিক সত্য যে সত্য সব জায়গায় মানে যোগ্য লোক বসতে পারেনি, বা ডেডিকেটেড লোকরা বসতে পারেনি, বা এক্সপিরিয়েন্স লোকরা বসতে পারেনি। এটা অনেকাংশে আমাদের বন্ধুরা যারা আম, আসে রাজনীতির পুরোভাগে, তাদেরও কথা যে তারা আসেনি। তো এখন আমি সেই জিনিসটা আমি হয়তো বলতে পারি, কিন্তু আজকে তো সেখানে নাই জিনিসটা। আজকে জিনিসটা সেদিন বলা উচিত ছিল। আজকে জিনিসটা হচ্ছে আমাদের বাঁচা এবং মরার প্রশ্ন। আজকে জিনিসটা হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তির বেঁচে থাকার লড়াই। সুতরাং এই লড়াইয়ের মধ্যে আমার না পাওয়ার বেদনাটুকু আমি বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর করে বললেন পজিটিভ, বা আসলে আমাদের তো একটু সমালোচনার দিকটাও তুলে আনতে হবে, যে আত্মসমালোচনাকে আমরা যেটাকে বলি আর কি। তো আমি আমার পরবর্তী যে বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আপনি যে নির্বাচন নিয়ে বললেন সেটা ধরে আমি বলছি যে আম, এই সরকার নির্বাচন দিতে চায় না, সেই প্রসঙ্গে বলছি যে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ব্যাপারে বলেছেন যে ২৬, মানে উনি একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক তার পরের দিনই তার যে প্রেস সচিব এবং অপরদিকে নাগরিক কমিটির যে নেতারা, তারা বলছেন যে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এদিকে আবার গতকালকে নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বললেন যে সকল দলের মানে অংশগ্রহণে একটা অংশীদারিত্বমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে, আসতে কোনো বাধা নেই। খুবই ভালো কথা। এখন একটা নির্বাচন আপনি যদি ২০২৬-কে বেঞ্চমার্ক ধরেন, তাহলে মাত্র ১ বছর। যারা নির্বাচনের সাথে জড়িত তারা কিন্তু আমরা জানি সবাই যে একটা নির্বাচন মানে জনসংযোগ, একটা নির্বাচন মানে আপনার উঠান বৈঠক, একটা নির্বাচন মানে ডোর টু ডোর আপনার এলাকার প্রান্তিক মানুষের কাছে যাওয়া, একটা এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নির্বাচনী প্রচার প্রচারণা, নির্বাচনী কাজকাজ এগুলো করতে পারে। এরকম একটা সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নেই। তো এখন ২০২৬-কেও যদি ধরে, তো আওয়ামী লীগ তো মাঠেই নামতে পারছে না। তো সেক্ষেত্রে এগুলো কি শুধুই মুখের কথা, আসলে তারা এভাবে টাইম কালক্ষেপণ করছেন? আসলে কি হচ্ছে আপনার, আপনি তো একজন আইনজ্ঞ মানুষ, ধন্যবাদ আপনি আপনার, বোঝেন। আমার এই প্রশ্নটার অবতারণা করানোর জন্য অনেক ধন্যবাদ। দেখুন, উনি মহাজন, মহাজন কিন্তু কোনো দিক নির্দেশনা দেননি। তিনি বলছেন যে 2025 সালে, মেবি আর্লি 2026, এই সময় নির্বাচন হতে পারে, বা এই হুম। ধরনের, এই হ্যাঁ। ধরনের শুধু আমতা আমতা করে, মানে যেমন বিড়াল ভাজা মাছটি খেতে জানে না, এরকম অবস্থা আর কি। তো এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ, এটা হচ্ছে জাস্ট স্রেফ একটা অভিনয়, এবং এই অভিনয়টাই তিনি খুব ভালো জানেন। নির্বাচন উনি দিলে, উনি তো ক্ষমতায় থাকতে পারতেছে না, নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় আসবে, তো উনি সেটা দেবেন নাকি? এটা বাংলাদেশের 90% বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি। ওনার যে অ্যাক্টিভিটিস, তাতে উনি নির্বাচন দেবে না। যেমন আপনি প্রথম যখন 5 তারিখের পরে ঢাকা শহরের মেয়র ছিল খোকা ভাই, খোকা ভাইয়ের ছেলে চিল্লান দিয়ে বলল 90 ডেজের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার খোকন বলল 90 ডেজের মধ্যে নির্বাচন দিতে হবে। আহারে, আহারে, কই 90 ডেজ, 180 দিন তো চলে যাচ্ছে, কই নির্বাচনের খবরই নাই। তারপর আমি গতকালকে দেখলাম যে আমার এক বন্ধু, তিনিও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সালাউদ্দিন, এবং
পার্টির সাধারণ সম্পাদক, তারাও বললেন নির্বাচন দিতে হবে। তাদের কথাটা দেখেন, কত স্লো কথাটা বলতেছে। অর্থাৎ তারাও কি নির্বাচন চাচ্ছে? আমার তো মনে হচ্ছে না। এগুলো সবই মানে জাতিকে বোঝানো যে আমরা নির্বাচনে যাচ্ছি, নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে সব পার্টির অংশগ্রহণ করবে। মজুমদারও বলছে যে তিনি সবাই দলের অংশগ্রহণ একটা নির্বাচন। আরে বাবা, তুমি তো নির্বাচন দিচ্ছ না, এবং নির্বাচন দেওয়ার মতো তোমার কি বলবো যে শক্তি, সাহস এবং তোমার ইচ্ছা কোনোটাই নেই। তুমি আছো যে কোনো রকমের জনগণকে যেমন ভাওতা দিয়ে একটা 5ই আগস্ট তৈরি করলো, শয়তান কি করে একটা, মুনাফি কি করে একটা 5ই আগস্ট তৈরি করলো, ঠিক তেমনি নির্বাচন নির্বাচন খেলা করে আওয়ামী লীগের লোকগুলোকে হত্যা করা, আওয়ামী লীগের হাজার হাজার, ছাত্রলীগের হাজার হাজার কর্মীকে মানে দমন নীতি চালিয়ে তাদেরকে দমন করা, এই হচ্ছে তোমার কাজ। আর ফার্দার কোনো কাজ তোমার নাই। তো এখন ওই যে ইজতেমায় মারামারি হচ্ছে, খুন হচ্ছে, এরপরে মসজিদে মসজিদে খুন হবে, জাস্ট আফটার ফিউ মান্থস লেটার ইউ গানে সি ইট। সো আরেকটা গ্রুপ যেগুলো নাগরিক কমিটি, এটা কি? এটা কিসের নাগরিক কমিটি? এবং তারা কি নির্বাচিত? তারা কি জনগণের অধিকারের সম্পর্কে কোনো কথা বলার অধিকার রাখে? না। এই নাগরিক কমিটি বলছে যে আওয়ামী লীগের বিচার না হবে। আওয়ামী লীগের কি বিচার হবে? বিচার তো তোমরা হাতেই নিয়ে নিলা, আওয়ামী লীগের কি বিচার হবে? তো সুতরাং যে ট্রাইব্যুনালটি গঠন করেছে এইটাও অবৈধ ট্রাইব্যুনাল। কারণ ট্রাইব্যুনালটা গঠন করছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, এবং যুদ্ধ অপরাধীদের যাতে বিচার হয়, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার হয়, তার জন্য ওই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 1973 অ্যাক্টের মধ্য দিয়ে। আর আজকে তোমরা কি করছো? যারা হত্যা করে নাই, যারা গুম করে নাই, তাদেরকে ওইখানে তুমি মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তাদেরকে নিয়ে যাচ্ছ। সুতরাং ইটস টোটালি একটা কি বলবো যে টোটালি একটা মানে মিথ্যা প্রবর্ষনা, এবং একটা দেশকে ধ্বংস করার, দেশপ্রেমিক মানুষগুলোকে যাতনার মধ্যে নিয়ে যাওয়া, এই কাজগুলি হতেছে বর্তমানে এই যে অবৈধ ইন্টারিম সরকারের। তার মানে মানে নির্বাচনের বিষয়টা আসলে এখনো ওইভাবে যত যায়। এটা নিছক একটা ফাজলামি ছাড়া আর কিচ্ছু না। বুঝতে জাস্ট পেরেছি। কথার কথা, নির্বাচন দিতে হবে কথার কথা। আর তারা কথার কথা বলল। তুমি অবৈধভাবে তোমার আন্ডারে নির্বাচন, ওকে, তোমার আন্ডারেই আমরা নির্বাচনে যাব, নির্বাচন দেওয়ার মতো ক্যাপাসিটি, ইচ্ছা এবং শক্তি কোনোটাই তোমার নাই। একটা লোক যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে সেখানে যাওয়ার কোনো ক্ষমতা নাই, সে নির্বাচন দেবে কি? এখানে আবার ওই যে ওরা কি ওই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বা এরকম কিছু একটা বোধহয় পাশ করালো বা তত্ত্বাবধায়ক, এরকম এটা ওরা আরেকটা হলো ফাজলামি। এটা এটা হচ্ছে মানে এটা আরেকটা কিভাবে ফাজলামি। হবে তাহলে? তত্ত্বাবধায়ক সরকার, তাহলে তুমি কে? তুমি কে? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার হলে কনসেনসাসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হয়। বাংলাদেশের বিরাজমান যেমন আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য সংগঠনগুলো, তারা বলবে, তারা নিযুক্ত করবে যে এই ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার হলে শেখ হাসিনাকে আনতে হবে। শেখ হাসিনাকে আইনা তাকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে আপনি কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে? কলম আপনার কাছে, যা খুশি ইচ্ছা আপনি লিখে যাচ্ছেন, এটা তো লেখা হলো না। আসলে হঠাৎ করে এসে বসে গেছে তো তারা নিজেরাও, মানে এখানেও যে যোগ্য মানে যোগ্য না আর কি, যে কাজে তারা বসেছে সেটার জন্য। এখন যেটা হয়েছে যে আমি ঘুরে ফিরে আসলে আওয়ামী লীগ বা যেহেতু দুটো সরকারি মানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দুটো মুখোমুখি দাঁড়িয়ে আছে, এবং আওয়ামী লীগ মানে স্বাধীনতার কথা বলতে গেলে আওয়ামী লীগের কথা বলতেই হবে। এটা তো আমাদেরকে আওয়ামী লীগ বা বিশেষ করে বঙ্গবন্ধুর কথা। হুম। তো এখন যে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবাই হুম। ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে, এবং তাদের একটা ট্যাগলাইন
কিন্তু কিছু কিছু ট্যাগলাইন যেমন ফ্যাসিস্ট, তারপরে স্বৈরাচার বাংলায়, এবং তারা ইদানিং বলছে যে আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়ে গেছে। এটা কিন্তু হুম একটা একটা ব্যাপক প্রচারণা হচ্ছে। হুম কিন্তু আওয়ামী লীগ যে দেশটাকে শেষ করে দিয়ে গেছে এখন 4.5 মাস, আওয়ামী লীগের নেতা নেতৃত্ব স্থানীয়রা তো বিভিন্ন জায়গায় আছেন, টুকটাক কথা বলছেন, যে এই যে একটা প্রচারণা করছে তারা, তার জন্য যে একটা কাউন্টার, একটা জবাব তো দিতে হবে যে না বা হ্যাঁ, বা মানে চুপ করে থাকা মানে আপনারা কি আওয়ামী লীগকে মেনে নিচ্ছে এই দুর্নীতি? তো যেহেতু কেউ কোনো কথা বলছে না আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় মানুষরা, তো দুর্নীতির দায়ভার কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনি একজন সিনিয়র এবং আওয়ামী লীগের মানুষ হিসেবে, প্রবীণ হুম আওয়ামী লীগ হুম রাজনীতিবিদ হিসেবে, আপনার হুম। পরামর্শ কি থাকবে আওয়ামী লীগের কাছে? না, পরামর্শের আগে একটু অ্যানালিসিস করা দরকার যে আওয়ামী লীগ কি দুর্নীতি করেছে। আওয়ামী লীগের আপনি দেখবেন যে অনেক মন্ত্রী আছে, জি। তারা কিন্তু কি বলবো যে তাদের যে ভাতাটা পাওয়া ছাড়া বা তারা রুটিন ওয়ার্ক ছাড়া তাদের অ্যাকাউন্ট কিন্তু জিরো। অ্যাকাউন্ট কিন্তু জিরো। আওয়ামী লীগের অনেক মন্ত্রী আছে যে মন্ত্রীগুলো দুর্নীতি তো দূরের কথা, দুর্নীতির ধারে কাছেও যাননি। এবং গত 4.5 মাসে যে দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগের টোটাল 15 বছরও সেটা হয়নি। ভাই, আপনি আওয়ামী এখানে লীগের একটু দুর্নীতির ইন্টারফেয়ার করি জন্য আমি। আওয়ামী লীগের যে, সেটাই তো বলছি যে আওয়ামী লীগ দুর্নীতি করেনি বা দুর্নীতি করেছে। এখন আমাকে যখন কেউ বলবে যে না তুমি অপরাধ করেছো বাট আমি করিনি, তাহলে তা আমাকে হুম, তো, আপনি যেমন বলছেন আওয়ামী লীগ করেনি, কিন্তু আওয়ামী লীগের যে নেতা নেতৃত্ব স্থানীয় নেতারা আছেন জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায়, ওনারা তো বলছেন না যে আমরা করিনি। মানে কি তাহলে চুপ না করে আছেন ওটা কেন? বলার মতো ক্যাপাসিটি, বলার মতো পরিবেশই তো নাই। আপনি হাইকোর্ট আছে আমাদের, জজ কোর্ট আমাদের আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আমাদের আছে, একটি কোর্টে কোনো লয়ার যাচ্ছে না এবং লয়ারকে আপনি যেতে দিচ্ছেন না। কোনো লোক যদি আপনাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে আপনি তাকে পিটিয়ে মেরে ফেলতেছেন। মানে পুরা রাষ্ট্রটাই তো, মানে বিচার ব্যবস্থা বলেন, যেমন আপনি প্রথম প্রহরে কি করলেন, প্রধান বিচারপতি সহ সমস্ত বিচারপতিকে ফোর্সফুলি রিজাইন করাইলেন। রিজাইন আপনি করে। যে বিচারপতি হইলেন, প্রধান বিচারপতি, কি কারণে, কিভাবে? সম্পূর্ণ অবৈধভাবে আপনি প্রধান বিচারপতি হয়েছেন। আপনি অ্যাটর্নি জেনারেল হলেন কিভাবে? সম্পূর্ণ অবৈধভাবে আপনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। সুতরাং এদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশ নাই। বাংলাদেশের যে কনসেপশন, যে ইন্টেনশন ছিল, সেদিন দেখলাম যে সংবিধানের কথা বলতেছে। সংবিধান, যারা ফ্রেমার অফ দিস কনস্টিটিউশন, তাদের কেউ তো এখানে নাই। সুতরাং না। আপনি সংবিধানের কি করলেন এবং করার অধিকার আছে কিনা আপনি সংবিধান চেঞ্জ করার বা সংবিধানের, হ্যাঁ আপনি জাজমেন্ট দিয়েছেন হাইকোর্টের, আমরা মেনে নিলাম যে আপনি জাজমেন্ট নিয়েছেন। একটা দেশে যেখানে একজন আইনজীবী তার মক্কেলকে রিপ্রেজেন্ট করার মতো কোর্টে ঢুকতে পারতেছে না, সেখানে আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করেছে, আপনার মুখ আছে, কলম আসে লিখতেছেন, মুখ আসে বলতেছেন। এখন আওয়ামী লীগের লোকের কথাটা তো আপনি পত্রিকায় নিচ্ছেন না। 200 লোকের, 200 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাদ করে দিচ্ছেন, প্রেস ক্লাবে তাদের যেতে দিচ্ছেন না, পত্রিকায় তাদেরকে লিখতে দিচ্ছেন না, কোনো জায়গায় আপনার বিরুদ্ধে হোক সত্য কথাটা বলার কোনো ধরনের সুযোগ তারা পাচ্ছে না। সুতরাং তারা দুর্নীতির বিরুদ্ধে কিভাবে নিজেদেরকে প্রোটেস্ট করবে? সুতরাং দেশটা তো আর দেশটার জায়গায় নাই ওইখানে। মানে স্বাধীনতার পক্ষ শক্তি বলেন আর সাধারণ নাগরিক বলেন, কারো কথা বলার অধিকার ওইখানে নাই। সব অধিকার খর্ব করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগের এই যে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, মানে ইন টার্মস অফ, মানে রিজিম অফ আওয়ামী লীগ যে দুর্নীতি হয়েছে, আমি বলবো না যে একেবারে দুধে ধোয়া ছিল আওয়ামী লীগ। দুর্নীতি করতে পারে, সেটা বিচার আছে, কোর্ট আছে এবং কোর্টে বিচার হতে পারে তাদেরকে, কিন্তু তুমি কে? তুমি নিজেই তো অবৈধ, তুমি কিসের বিচার করবে? সুতরাং সেইটা ছাড়াও আমাদের কথা হলো, তাই আওয়ামী লীগের নেতাদের, যেমন পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেখেছি তিনি প্রতিবাদ করেছেন যে না, আমি এই দুর্নীতি করিনি। সুতরাং এইভাবে আমাদের আওয়ামী লীগের নেতাদের, যারা দেশের বাইরে আছেন দেশে আছেন, তাদেরকে নানানভাবে সংবাদপত্রের মাধ্যমে তাদেরকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেমন আমরা আসলে
বর্তমান যে অবস্থাটা সেটা নিয়ে আমরা বুঝতে পারছি যে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের মানুষ এবং স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তিশালী দল আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের সাথে যারা ছিলেন 14 দল সবাই মিলে একটা খুবই কোণঠাসা অবস্থার মধ্যে আছে। এবং আওয়ামী লীগের যে তৃণমূলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় এখন তো তাদের অনেকটা এরকম হয়ে গেছে যে অর্ধাহারে অনাহারে, মানে অবস্থা খুবই খারাপ। এই দিক দিয়ে সাধারণ মানুষের অবস্থাও জেরবার, কারণ দ্রব্যমূল্যের ভীষণ ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার কোনো উম, ইয়ে নাই, কোনো কিছু নাই। এটা তো এতক্ষণ কথাই হলো। এটা মানুষেরও কিন্তু সেরকম কোনো জোরালো প্রতিবাদ করছে না। এবং এই দেখে দেখে কিন্তু অবস্থা পরিস্থিতি দেখে দেখে আমরা যা খবর পাচ্ছি যে সবাই আসলে, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, ওরা কিন্তু অনেকটা হতাশ হয়ে যাচ্ছে। তো এই পুরা বিষয়টাতে, কারণ এই যে একটা সিচুয়েশন, এখান থেকে তো উঠতে হবে আমাদের। তো একজন মানে একজন, আপনার কি মনে হয় কিভাবে আসলে আমরা এখান থেকে বেরোবো সবাই মিলে? কারণ এটা একটা কালেকটিভ, ধন্য- একটা সম্মিলিত প্রবলেম। ধন্যবাদ শায়লা, আপনার লাস্টের কথাগুলো আমার কাছে ভালো লেগেছে। যে দেখুন, 21 বছর কিন্তু আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর পর্যন্ত সংগ্রাম করেছে। তখন কিন্তু একটা কর্মীকে 10টা টাকা দিয়ে সাহায্য করা যেত না। যে কর্মীটা গতকালকে জারি সারি ভাটিয়ালির দেশে সে উচ্ছ্বাসে চলেছে স্বাধীনতার পক্ষ শক্তি হিসাবে, হঠাৎ করে সে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে, তার জীবন কিন্তু বিষিয়ে যাচ্ছে। আপনি আমার লক্ষ লক্ষ বাড়ি ঘর পুড়ে ফেলেছেন। ঠিক স্বাধীনতা যুদ্ধের আগে ঠিক এর 3 গুণ পরিমাণ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে আপনি স্বাধীনতা সংগ্রামে আপনি খেয়াল করবেন যে বিশ্বের ইতিহাসে এত রক্ত দিয়ে কোনো দেশ স্বাধীন হয়নি। পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলাদেশের মতো 30 লক্ষ শহীদ হয়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত যে এত মানে লোক রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ কামাই করেনি, পৃথিবীর কোনো রাষ্ট্র নাই বাংলাদেশের সাথে তুলনা করার জন্য। এবং সেই দেশে হঠাৎ করে দেখেন আপনি যে এই জঙ্গিরা চলে আসলো, ইসলামিক মিলিট্যান্টরা চলে আসলো। সুতরাং এই মিলিট্যান্টরা, এদের কিন্তু কোনো লক্ষ্য নেই। আপনার খেয়াল আসে কিনা যে এক্সট্রিম বাম যেখান থেকে শুরু করে বামে ঘুরতে 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 ঠিক সেই অবস্থানটাই সে ফিরে আসে। এক্সট্রিম ডান যেমন জামাত এবং অন্যান্য মৌলবাদী সংগঠনগুলো, এরা কিন্তু ডান দিকে ঘুরতে 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 একেবারে তার যে পয়েন্ট থেকে সে শুরু করেছিল সেই পয়েন্টেই সে ফিরে আসবে। সুতরাং এদের কিন্তু কোনো লক্ষ্য নাই। যেমন ওই যে এক নাবালক কি সার্জিস না মার্জিস বলতেছে, দেশ নিয়ে আমি ভাবি না, দেশ নিয়ে আমার কোনো খেয়াল নাই। আমার কথা হচ্ছে, ওদের কথা হচ্ছে যে ক্ষমতায় আসবে, কিছুদিন লুটপাট করবে, কিছুদিন মানুষ হত্যা করবে, তারপর একদিন উধাও হয়ে যাবে। আইএসআই দেখিনি আমরা? জাস্ট ফিউ মান্থ অ্যাগো বা ফিউ ইয়ার্স অ্যাগো আমরা কি আইএসআই এর অবস্থানটা দেখেছি না? যে আমাদের ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে পোলাপান গিয়া ওইখানে জয়েন করেছে। এখন কোথায় গেল তারা? সুতরাং এইগুলো ইট ওয়াজ ক্রিয়েটেড বাই এ সুপার পাওয়ার। এবং কয়েকদিন পর এই সুপার পাওয়ারের যে ক্রিয়েশনটা, যে মনস্টার তারা তৈরি করে, সেই মনস্টারকে ওরাই নিজেরাই হত্যা করবে, ওরা নিজেরাই ভেঙে ফেলবে। সুতরাং ইটস জাস্ট টাইম। আর আপনি যেটা বলছেন আমাদের অনেক কর্মীরা হতাশ না, আপনি আমার ঘর ভেঙেছেন আমি ভুলতে পারবো? আপনি আমার ঘর পুড়িয়ে দিয়েছেন আমি ভুলতে পারবো? আমার আত্মীয় স্বজন ভুলতে পারবে? কোনো দিনেই না। সুতরাং ওরা যা করছে প্রত্যেকটা পদক্ষেপেই, বা যেমন 43% ছিল আওয়ামী লীগের ভোটার, এখন সেটা বেড়ে হচ্ছে 56%। সুতরাং কোনো অবস্থাতেই আওয়ামী লীগ ডাউনগ্রেডেড না, আওয়ামী লীগ আপগ্রেডেড হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের সমালোচনা আছে, করুন। আওয়ামী লীগ দুর্নীতি করে থাকলে করুন, সমালোচনা করুন এবং সেটার পানিশমেন্ট দেন, কিন্তু আপনি বিচার বহির্ভূত হত্যা কেন করছেন? সুতরাং এইটার দায়ও আপনাদের নিতে হবে। তো আমি মনে করি যে পরিস্থিতি যেটা আপনি নিজেই বলছেন যে বাংলাদেশের যে দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য কন্ট্রোল করার তো তার কোনো ক্যাপাসিটিও নাই, ইন্টেনশনও নাই। দ্রব্যমূল্য হাজার হাজার কোটি কোটি মানুষ নিরন্ন অবস্থায় থাকবে, হাজার হাজার বুভুক্ষ মানুষ কষ্টে থাকবে, তাতে ওর কি আসে যায়? কারণ এই দেশটাও কামাই করে নাই, আর দেশটার ডেভেলপমেন্টও ওদের লক্ষ্য না। ওদের লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে মারো,
মেরে শায়েস্তা করো, এবং তারা যাতে আওয়ামী লীগের কথা না বলে। কিন্তু এই বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে একটি দেশ স্বাধীন করতে পারে, সেই বিচ্ছু আপনি থামাতে পারবেন না। হয়তো আজকে আপনি 1 লক্ষ লোককে হত্যা করে ফেলবেন, হয়তো আপনি 50 লক্ষ বাড়িঘর পুড়িয়ে ফেলবেন, আবার নতুন বাড়িঘর তারা তৈরি করবে, আবার নতুন করে তারা জেগে উঠবে। একটু সময়ের অপেক্ষা। আপনি ভাইবেন না যে এই বাংলাদেশ আপনাদের কথায় চলবে, এই বাংলাদেশ আপনারা চালাবেন, এই বাংলাদেশ অবৈধ, অনির্বাচিত এই ফ্রেববাজের কাছে বাংলাদেশ বেশি দিন থাকবে না। শুধু আমরা অপেক্ষা করছি সময়ের। আর যেগুলো আপনি বলছেন যে প্রতিবাদ নাই, কোথায় প্রতিবাদ নাই? সব জায়গায় প্রতিবাদ আছে। মানে আপনি ঘুমিয়ে থাকলেও আহ, প্রলয় কিন্তু বন্ধ হবে না। হুম। সুতরাং এই প্রলয় চলবেই, এবং বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ হচ্ছে। হয়তো মিছিলের অগ্রভাগটা আগের মতো নেই, হয়তো যেখানে 10,000 ছিল সেখানে হয়তো 500 হয়েছে, 100 হয়েছে, কিন্তু প্রতিবাদ চলতেছে। নীরবে হোক সরবে হোক প্রতিবাদ চলতেছে, এবং প্রতিবাদের এই মিছিলটা ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যাবে। আবার স্বাধীনতার পক্ষের শক্তি তারা এগিয়ে যাবে, আর মিথ্যা প্রবঞ্চনাকারী আর এই প্রতিহিংসাকারী এবং এই অবৈধ সরকারের জবনিকা অতি সহজেই হবে বলে আমি প্রত্যাশা করি, এবং সারা বিশ্ব এগিয়ে আসবে এই প্রত্যাশাও আমি করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানা গেল। আম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আহ বিজয়ের মাসে আপনি তরুণ প্রজন্মের জন্য যদি দু একটা লাইন কিছু বলেন। আহ ধন্যবাদ। বিজয়ের মাসে এই বিজয় তাদের পূর্বপুরুষের রক্তে ধোয়া বিজয়। এ বিজয় লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কোটি মানুষের রক্তের বিনিময়ে বিজয়। তোমরা এই বিজয়কে সংহত করো, এই বিজয়কে ধরে রাখো। মুক্তিযুদ্ধের চেতনায় ধাবিত হোক তোমাদের আগামী দিনগুলি, সেই প্রত্যাশা আমি করি। অনেক ধন্যবাদ ভাই। আবারও কথা হবে, তখন নিশ্চয়ই সময়টাও ভালো থাকবে এই আশা করি। ভালো থাকবেন। আমার পক্ষ থেকেও আপনাদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আমরা প্রত্যাশা করি এই মেঘ কেটে গেলে আগামীতে একটি সূর্যোদয় ঘটবে বাংলাদেশে, যেখানে শানিত হবে আমার মুক্তিযুদ্ধের চেতনা। অবশ্যই। শুধু দর্শক শ্রোতা, আহ আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। চলুন আমরা এই দেশটাকে ভালোবাসি। এই দেশটা তো আমাদেরই, আমরাই বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।